বাংলাদেশের কোথায় বসানো হবে এই নিউক্লিয়ার মিসাইল ফ্যাক্টরি, কোথায় বানাতে চায় পাকিস্তান, তাদের কোন জায়গাটা দেখে পছন্দ হলো? আমি আপনাকে বলি, দেখেন, বাংলাদেশের মেইন কয়েকটা বর্ডার এরিয়া যদি ধরেন, ভারতের 7 সিস্টারকে যদি টার্গেট করা হয়, ইন দ্যাট কেস সিলেট কুড বি এ গুড অপশন। সিলেটে যদি ফাতার 2 ইনস্টল করা হয়, তাহলে আপনি দেখেন আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা সবগুলা কিন্তু কাভার হবে সিলেট থেকে। তা আবার আপনি দেখেন চিটাগং যদি দেওয়া হয়, চিটাগং থেকে কিন্তু ইভেন বার্মাকেও ধরা যায়। হ্যাঁ, আবার এইদিকে যদি আমরা রাজশাহীতে দিই, রাজশাহী এবং আমরা যদি রাজশাহী, রংপুর, খুলনা, এই 3টা জায়গায় যদি বসানো হয়, তাহলে আপনি দেখেন ওয়েস্ট বেঙ্গল পুরোটা কিন্তু, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এগুলো বিহার, হ্যাঁ, পাটনা, এতটুকু কিন্তু জায়গা খাবার হয়। সো 400 কিলোমিটার ইজ এ বিগ ডিস্টেন্স। এটা রাজশাহী, রংপুর, খুলনাতে বসালে আপনি ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, পাটনা, বিহার সবগুলা কাভার হয়। আর সিলেটে বসালে তো আপনার 7 সিস্টার পুরোটাই কাভার হচ্ছে। তো আমি জানি না, বা আমাদের কাছে এখনো একুরেট তথ্য নেই যে স্পটটা কোথায় হবে, কিন্তু যেহেতু আইএসএ প্রধান আসছে, ডেফিনেটলি উনি ওনার প্ল্যান করে এসেছিলেন এবং উনি দেখে গেলেন, এবং অবশ্যই এটা আমরা বাস্তবায়ন কিভাবে হচ্ছে আপনার নজর রাখবো এবং আপনাদেরকে জানাবো। তো আমি মনে করি সিলেট, চিটাগং 2টা স্পট আছে ওইদিকে, আপনার আমাদের উত্তরবঙ্গ মানে রংপুরের দিকে, আবার ওইদিকে আমাদের রাজশাহী, খুলনা আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইজিলি টার্গেট করা যাবে ফাদার 2 দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় বসালে। তো এই প্ল্যান নিয়েই পাকিস্তান এগুচ্ছে। পাকিস্তান বাংলাদেশকে বলেছে তোমাদেরকে আমরা এটা ফ্রি দিচ্ছি, তোমাদের তো কোনো কিছু করা যাবে না, আমরা এই সবটুকু করবো। তো মূল উদ্দেশ্য হলো ভারতকে একটা আতঙ্কের মধ্যে রাখা এবং ভারতের যে কোনো জায়গায় আগে। দাদা, একটা প্রশ্ন এখান থেকে খুব স্বাভাবিকভাবে উঠে আসছে যে কোথাও একটা কিছু ফ্যাক্টরি বানাতে গেলে তার জন্য তো মেটেরিয়ালস দরকার, সেইগুলোই কি তাহলে সেই জাহাজে করে এসেছিল? এই আলাপ আলোচনাটা কি অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল? জাহাজে করে কি তারই সামগ্রী এসেছিল বলে মনে করছেন? না, আমি মনে করি যে এটা এখনো তো প্ল্যানিং স্টেজে আছে। হ্যাঁ, যেহেতু প্ল্যানিং স্টেজে আছে, জাহাজে করে আমার মনে হয় না এগুলো এসেছিল। তবে অবশ্যই আরো আসবে জাহাজ, তো আসতেছেই। তো ভবিষ্যতে যখন প্ল্যানিং স্টেজে অ্যাসেসমেন্ট হলো, অ্যাসেসমেন্টের পরে অবশ্যই আইএসআই প্রধান তাদের সেনাবাহিনীর প্রধানের সাথে বসবেন এবং এটা একটা প্ল্যান উনি অবশ্যই করবেন যে কি হচ্ছে আসলে। পরবর্তীতে হয়তো বোঝা যাবে যে এটা কি হচ্ছে না হচ্ছে, কারণ এই মুহূর্তে জাস্ট একটা প্ল্যানিং স্টেজে আছে বিষয়টা, এটাই আমাদের কাছে খবর। তো জাহাজে করে এই মেটেরিয়াল গুলো আসছে বলে আমি মনে করি না, কারণ ফাতার 2 ইনস্টল করার জন্য যে সমস্ত মেটেরিয়াল দরকার, এটা আরো বিগ কনসাইনমেন্ট লাগবে হয়তো। তো এই বিষয়গুলোতে আমরা নজর রাখবো, দেখি আসছে। বাট আমি মনে করি না যে গত জাহাজের যে শিপমেন্ট গুলো আসছে এগুলোতে এই ফাতার 2 মেটেরিয়াল আসছে। বাট ভবিষ্যতে অবশ্যই আসবে, কারণ উনি যদি এসে গেছেন, দেখে গেলেন এবং অ্যাসেসমেন্ট করলেন যে কি হবে বাংলাদেশে, কোথায় বসালে ভারতকে হিট করা যাবে। তো এটা আমরা জানবো ডেফিনেটলি। মানে এটা একেবারে পাকিস্তানের প্ল্যানিং, একেবারে ছক কষে পাকিস্তান এগিয়েছে। আমি খানিকক্ষণ আগে আপনার সঙ্গে এই কথা বলার আগে খানিকক্ষণ আগে আমরা দেখছিলাম যে পাকিস্তানের কাছে কি কি মিসাইল রয়েছে সেইগুলো একটু দেখার চেষ্টা করছিলাম, এবং লং রেঞ্জের মধ্যে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রা-2 এটা রয়েছে পাকিস্তানের কাছে। মানে এই ফাতার যেটা আপনি বলছেন যে নতুন করে যদি ইনস্টলেশন করা হয় নিউক্লিয়ার ফ্যাক্টরি, তাহলে সেখানে যদি এই রা-2 যেটা লং রেঞ্জের পাকিস্তানের, সেটাকেও যদি ইনস্টল করা হয়, তাহলে তো এটা একটা চরম পদক্ষেপ বলা যেতে পারে যে পাকিস্তানের। ডেফিনেটলি এইটা আমি তো আপনাকে প্রথমে বললাম, দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর হলো। এই 53 বছর বয়সে বাংলাদেশে কোনোদিন আইএসআই প্রধান আসেন নাই। এইবারই প্রথম আইএসআই প্রধান বাংলাদেশে আসার মতো পদক্ষেপ নিলেন, এবং এই পদক্ষেপ নেওয়ার পেছনে মূল কারণ তারা বাংলাদেশে একটা লং রেঞ্জ ফাতার 2 ইনস্টল করার পদক্ষেপ নিচ্ছেন। এবং এই ইনস্টল করার পেছনে কারণ একটাই, যে ভারতকে ব্যতিব্যস্ত রাখা। আপনি একবার ভেবে দেখুন, যদি বাংলাদেশে ফাতার 2 ইনস্টল থাকে এবং এটা ভারতের যে কোনো 400 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে, এবং পাকিস্তান যে কোনো মুহূর্তে, যেহেতু এখন বাংলাদেশ নিজেই একটা নিউ পাকিস্তান, এবং বাংলাদেশ আপনি জানেন সর্বক্ষেত্রে এখন পাকিস্তানিকরণ চলছে এভরিওয়্যার। হ্যাঁ, এটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সাংস্কৃতিক থেকে শুরু করে সব জায়গায়। আজকে আমি একটু আগে একটা নিউজ দেখছিলাম যে পাকিস্তানের একটা কোনো একটা সঙ্গীত দল বা ব্যান্ড গ্রুপ মনে হয় বাংলাদেশে আসছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমরা কোনোদিন দেখি নাই।
বাংলাদেশে। তো এটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে এদের মূল টার্গেট, পাকিস্তানের মূল টার্গেট ভারতকে ব্যতিব্যস্ত রাখা এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে। আদারওয়াইজ এই ফাতা 2 বাংলাদেশে ইনস্টল করা এবং বিনামূল্যে দাদা একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামান তার সম্পর্ক কেমন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি যদি নিরপেক্ষভাবে বলি, ডেফিনেটলি তারা ফ্রেন্ডলি রিলেশনে আছে। আদারওয়াইজ তো ইউনূস এগুলা করতে সাহস পেতেন না এবং ওয়াকারও হয়তো এগুলা নিয়ে আগাইতেন না। উনারা হয়তো একটা ইন্টারনালি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আছে। কিন্তু একটা দেশের ভেতর যদি এই ধরনের ইনস্টলেশন করতে হয় তাহলে তো দেশের প্রধানের সাথে কথা বলতে হয়। মোহাম্মদ ইউনূস তো দেশে নেই, তাহলে তার হয়ে কথাটা বললেন কে? দেখেন, আমি প্রথমে বলছিলাম যে এই সেনা ইনস্টলেশনের যে বিষয়গুলো, আর্ম ফোর্সেস এর যে ইনস্টলেশন গুলা, এইগুলা টেকনিক্যালি তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু জানার কথা না বা বুঝার কথা না। উনি কনসেন্ট দিয়ে গেছেন যে ঠিক আছে এটা করেন, কোনো অসুবিধা নাই। আর সেনাবাহিনীর প্রধান বা উনার যে কিউএমজি কোয়ার্টারমাস্টার জেনারেল, উনারা তো জানেন যে আসলে এটা টেকনোলজি বিষয়গুলা। তো উনি টেকনোলজিক্যালি তারাই দেখছেন, বাট কনসেন্ট তো ডেফিনেটলি 100% কামিং ফ্রম ইউনূস। কিন্তু দাদা গত কয়েকদিনে বাংলাদেশের সেনাবাহিনী তারা তো ইউনাইটেড নেশনসেও কাজ করে এবং তাদের কাজের ওপর সন্তুষ্ট ইউনাইটেড নেশনস, তাদের নিজেদের দক্ষতা রয়েছে। তারা শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের কথায় পাকিস্তান প্রীতিতে তারা আইএসআই এর এই অধিকার তাদের দেশের এবং এই যে পরিকল্পনা চাপিয়ে দেওয়া সেটা তারা মেনে নিচ্ছেন কিভাবে? আমি বলি, আর্ম ফোর্সের যে মেথডে কাজ করে, আর্ম ফোর্সের মেথডে কাজ করে টপ টু বটম, মানে উপর থেকে কমান্ড আসে, নিচে সবাই মানতে বাধ্য। এখন নিচের বা মিড স্টাডি অফিসাররা কি মানলো না মানলো এতে কিছু যায় আসে না। এবং বাংলাদেশের গত 53 বছরে আমাদের সেনাবাহিনীতে যে ইনফিল্ট্রেশন হয়েছে, যেখানে আপনি ভালো করে জানবেন যে এখানে জামাতের লোকজন খুব শক্তভাবে তারা ইনফিল্ট্রেট করেছে। তো আমাদের সেনাবাহিনীতে কিন্তু পাকিস্তানি মন মানসিকতার সৈনিকেরা অনেক বেশি এবং যাদের মধ্যে এখন বর্তমানে যারা আছে, আমি তো বললাম কিউএমজি একটা ইম্পর্টেন্ট পার্ট এবং সেকেন্ড ইন কমান্ড যার নাম বললাম আমি, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং কিউএমজি, এই দুজনই আপনার পাকিস্তানপন্থী, জামাতপন্থী। তো এই দুইটা পজিশনে যদি জামাতপন্থী অফিসারেরা থাকে, ইন দ্যাট কেস ওয়াকার কি চাইলো না চাইলো এটা মনে হয় খুব বেশি একটা যায় আসে। আর ওয়াকার নিজে তো আপনার ইউনূসকে সাহায্য করছে। তো এই তিনজন মিলে এটা এখন পাকিস্তানের দিকে এগুচ্ছে এবং এটা পাকিস্তান যা চাচ্ছে তাই তারা করছে। আপনি দেখেছেন যে পাকিস্তান থেকে অফিসাররা এসেছে আমাদের দেশে এবং আমাদের দেশের অফিসাররা পাকিস্তানে গেল। এর পরবর্তীতে কিন্তু আইএসআই প্রধান বাংলাদেশে আসলেন। এই যে সেনাবাহিনীতে যে পাকিস্তানিকরণ, এটা আমাদের দেশের দীর্ঘদিনের সমস্যা আসলে।